আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তামান্না নাহিদ খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি, মজুত বা বিতরণের সঙ্গে জড়িত থাকলে 10 বছরের সাজা ও অর্থদণ্ডের বিধান রেখে ঔষধ আইন মন্ত্রিসভায় অনুমোদন। সুইস ব্যাংকে জমা করা বাংলাদেশিদের অর্থের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে হাইকোর্টের রুল। দেশের অর্থনীতি চাপে আছে বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডলারের কারণে দেশে ভোজ্য তেলের দাম কমানো সম্ভব হয়নি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানি তেলের মূল্য নিয়ে বুদ্ধিজীবীরা জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য তথ্যমন্ত্রী। সারা দেশে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু, উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। লঘু চাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। জলোচ্ছ্বাসের পূর্বাভাস আবহাওয়া অফিসের। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি ঔষধ চুরি করে বিক্রি করলে 10 বছরের এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে ঔষধ আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ সহ কয়েকটি অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। বৈঠকে জাতীয় শিল্পনীতি 2022-এর খসড়ার অনুমোদনও দেয়া হয়। লাইসেন্স ব্যতীত ঔষধ উৎপাদন ও আমদানি যদি করে তাহলে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতেই পারে। আর 57তেও আছে, যদি রেজিস্ট্রেশন ছাড়া কেউ উৎপাদন করে, আমদানি, রপ্তানি, বিক্রয়, বিতরণ, মজুদ অথবা প্রদর্শন করে তাহলে সেও 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হবে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের বিষয়ে জানতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রোববারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বতঃস্ফূর্ত প্রণোদিত হয়ে এ আদেশ দেন। হাইকোর্ট বলেছেন, বিচারপতিরা সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়েছেন। বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে প্রকাশিত সংবাদ কপি জমা দিতে বলা হয়েছে। এ সময় দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন আদালত। আগামী রোববার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। বাজেট দেওয়ার পর গত 2 মাসে বাংলাদেশের অর্থনীতি নিম্নগামী, ফলে দেশের অর্থনীতি চাপে আছে বলে জানিয়েছেন সিপিডির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে অর্থনৈতিক সংকট উত্তরণের কৌশল শীর্ষক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিককালে আপনারা যথেষ্ট আগ্রহ নিয়ে এসেছিলেন, কথা বলেছি সেটা হলো 20টি মেগা প্রজেক্ট নিয়ে এবং তার আগে দেশের দায় দেনা পরিস্থিতি নিয়ে। এবং তখন আমি বলেছিলাম যে 23-24 সাল নাগাদ দায় দেনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করবে। এখন এটা মোটামুটি ভাবে স্বীকৃত হয়েছে যে দায় দেনা পরিস্থিতি তাই হবে এবং ইতিমধ্যেই তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববাজারে দাম কমলেও ডলারের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে ভোজ্য তেলের দাম কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিষয়টি ট্যারিফ কমিশন দেখছে বলেও জানান তিনি। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। খুব শীঘ্রই দাম সমন্বয় করার আশ্বাসও দেন টিপু মুন্সি। জ্বালানি তেলের দাম নিয়ে বুদ্ধিজীবীরা জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশও। ভোজ্য তেলের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের মূল্য। আশেপাশে দেশের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী। আশেপাশের দেশের সাথে সামঞ্জস্য করেই তেলের দাম ঠিক করা হয়েছে। এখনও যদি ধরা হয় ডিজেলের দাম যেটা ধরা হয়েছে, আজকের বাজারে প্রতি লিটারে প্রতি 8 টাকা করে লোকসান করছে ডিজেলে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী 1 সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। গ্লোবাল মার্কেটের দাম কমেছে, কিন্তু
আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে, যার জন্য যে সুফলটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তারপরেও ট্যারিফ কমিশন পুরো জিনিসটা তারা চেক করবে, খুব শীঘ্রই তারা বসবে। আমাদের ওরা তো একটা দাবি দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা ট্যারিফ কমিশন হয়তো উইদিন এ উইক তারা বসে এটা দেখবে। সচিবালয়ে 15 আগস্ট উপলক্ষে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর দুর্লভ চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি তেলের দাম নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কিছু কিছু বুদ্ধিজীবী বলে যারা পরিচয় দেন, আমিও তাদেরকে বুদ্ধিজীবী হিসাবেই গণ্য করি, কিন্তু সময়ে সময়ে তাদের বুদ্ধি থাকে না, সময়ে সময়ে তাদের বুদ্ধি লোপ পায়, সময়ে সময়ে বিশেষ উদ্দেশ্যে তাদের বুদ্ধি ব্যবহৃত হয়। তারা কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে কথাবার্তা বলছেন, এটি জনগণকে বিভ্রান্ত করার সামিল। আমি আশা করব তারা এই জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা থেকে বেরিয়ে আসবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সারা দেশে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 16 শিক্ষার্থীকে আজ টিকা প্রদান করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশনে গোটা বিশ্বে পঞ্চম আর এশিয়ায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। 2 কোটি শিশু ভ্যাকসিন প্রয়োজন, ইতিমধ্যে 30 লাখ হাতে আছে। আজ টিকা দেয়া শিশুদের 14 দিনের পর্যবেক্ষণ শেষে 25 আগস্ট থেকে সারা দেশের 12টি সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলবো এবং স্কুলের কর্মকর্তাদের বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি পুরো ভ্যাকসিন কার্যক্রমটি সঠিকভাবে করা যায়। ভ্যাকসিন দেওয়ার কাজটিতে লঘুচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, জোয়ারের উচ্চতা বেড়েছে 5 ফুটের বেশি। জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তীব্র ঢেউয়ের ক্ষতির শিকার হয়েছে মাছ ধরার ট্রলার। SM আরিফের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় পানি বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে অন্তত 6টি নদীর পানি। জালকাঠির 15টি গ্রামসহ জোয়ারের পানিতে ডুবে গেছে বিভিন্ন অঞ্চল। সাগর উত্তাল থাকায় দৌলত খান সহ উপকূলীয় অঞ্চলে বসতভিটার ব্যাপক ক্ষতি হয়েছে। ভিটামাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এইসব অঞ্চলের মানুষ। আমাকে একটা ঘর ছিল ভাঙ্গা লেগে গেছে। এই বাতাস তুফানের ভিতরে, নদীর ভিতরে আমরা একটা অসহায়। আমাদের তার কোনো ব্যবস্থা আইজি ডাক্তার না, ঘর বিটি ভাঙ্গা লেগে যায়। আমরা তো বহুত কষ্টে আছি। নৌকা টোকা ঘর বাড়ি যা আছে সব ভাঙ্গা গেছে। সাইক্লোন সেন্টারগুলো আছে, সেখানে আজকের আমরা এই মুহূর্তে সরিয়ে নেওয়ার কাজ করছি। নিয়ে যাবেন এবং সেখানে আমাদের শুকনো খাবার সহ অন্যান্য যে প্রয়োজনীয় বিষয়গুলো, বিশুদ্ধ পানি, সেগুলোর ব্যবস্থা আমরা করব। আবহাওয়া অফিসের তথ্যমতে লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এমন অবস্থায় সমুদ্র বন্দর সহ উপকূলীয় অঞ্চলসমূহকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। SM আরিফ, মাই টিভি। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের অধিকার ভুল লুণ্ঠিত করার অভিযোগ এনে অনতিবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও দাবি জানান তিনি। রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। জ্বালানির মূল্যবৃদ্ধি, লোডশেডিং, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির সমাবেশ। দেশের বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। আজকে বাংলাদেশের অর্থনীতি একটি ভারসাম্যহীন অর্থনীতি। আজকে কিন্তু বাংলাদেশে শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে ক্ষমতাসীনদের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ আসলে একটা প্রতারক দল, এবং এই সরকার পুরোপুরিভাবে প্রতারণা করে আমাদের মানুষের সমস্ত অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। সংকট সমাধানে সরকারের পদত্যাগের বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বাংলাদেশকে রক্ষা করবার লড়াই, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে
রাজপথ আমাদেরকে দখল করতে হবে। রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই আমরা একটা জনগণের সরকার, জনগণের রাষ্ট্র, জনগণের একটা সমাজ তৈরি করব। সমাবেশে রাজধানী ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জ্বালানির মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর বিএনপির এই সমাবেশ হলো মূলত বক্তাদের বক্তব্যে উঠে এসেছে আগামী নির্বাচন এবং খালেদা মুক্তি আন্দোলন প্রসঙ্গে। বিএনপি নেতারা বলছেন এই বৃহৎ সমাবেশের মাধ্যমেই মূলত শুরু হলো তাদের দাবি আদায়ের কর্মসূচি, যা চলতে থাকবে আগামী দিনেও। মাহবুব সৈকত, মাই টিভি, নয়াপল্টন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। ইসলাম ধর্মের প্রতি প্রগাঢ় বিশ্বাসী ও ধার্মিক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু ছিলেন বাঙালির প্রিয় মানুষ। রেজা রায়হানের রিপোর্ট। বঙ্গবন্ধু রাজনীতির মূল দর্শন ছিল বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জন। তিনি রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে বেছে নিয়েছিলেন। পরবর্তীতে এই আদর্শই রাষ্ট্রীয় আদর্শে পরিণত হয়। পাকিস্তানের কারাগার থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু এ বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন। আমি আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। 1972-এর 4 নভেম্বর গণপরিষদের অধিবেশনে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার প্রাক্কালে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে তিনি ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার 7.5 কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর 1972 সালের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা এই 4 মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। ডিএমপি মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানান, খবর পেয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস আবাসিক হোটেল থেকে ইন্টার্নি চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকার লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, এই ঘটনায় হোটেল কক্ষটি থেকে আলামত জব্দ করা হয়েছে এবং খুনিকে গ্রেপ্তার করার কাজ চলছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বুধবার সকালে রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস আবাসিক হোটেলে উঠে ইন্টার্নি চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকা ও চাকরিচ্যুত ব্যাংকার রেজাউল করিম রেজা। সকাল 10টার দিকে রেজাউল করিম রেজা হোটেল কর্তৃপক্ষকে জরুরি কাজের কথা বলে বের হয়ে যায়। সারাদিন পর হোটেল কর্তৃপক্ষ রেজার খোঁজ করে, কিন্তু তাকে পাওয়া যায়নি। রাত 9টার দিকে খবর পেয়ে জান্নাতুল নাইম সিদ্দিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কথিত প্রেমিকই তাকে হত্যা করেছে। হোটেল ম্যানেজার সহ ওই রুমটা খুলি, তখন তার একটা মেয়েটার একটা ডেড বডি পাই। তার সাথে তাদের ফ্যামিলিগতভাবে যতটুকু জানে যে তাদের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল, বাট বিয়ে হয়েছে কিনা ফ্যামিলিও কনফার্ম করতে পারেনি। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। এই সূত্র ধরে হত্যাকারীকে দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান ডিএমপি মুখপাত্র। আমরা আসামিকে গ্রেপ্তার করার পরে যখন রিমান্ডে নিয়ে আসার পরে হয়তো আমরা হত্যার আরও কি কোনো মোটিভ আছে কিনা, বা এই হত্যার পিছনে আরও কোনো কারণ আছে কিনা, বা আরও কোন কোন আসামি জড়িত আছে, সেই বিষয়গুলো আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো বলে আমরা মনে করি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। যে কোনো সময় ভোট বাতিলের বিধান সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের জন্য একগুচ্ছ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব সংশোধনী প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ভোটারদের নিরাপত্তায়ও নেওয়া হচ্ছে আইনি সুরক্ষার ব্যবস্থা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। যদিও বিএনপি সহ এই সংলাপে 9টি দল অংশ নেয়নি।
সংলাপের পর সোমবার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর প্রস্তাবিত খসড়ায় সংশোধনের জন্য একগুচ্ছ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে ভোট বাতিলের ক্ষমতা, সরকারকে আরপিও সংস্কারের প্রস্তাবনা, নির্বাচন নিয়ে কোনো অনিয়ম হলে তা বাতিলের ক্ষমতা, নির্বাচনী কাজে অবৈধভাবে বাধা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের যোগসাজশে এবং পোলিং এজেন্টদের ভীতি প্রদর্শনকারীদের শাস্তির আওতায় আনা ছাড়াও দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে 2030 সাল পর্যন্ত সময় বৃদ্ধি সহ প্রায় 1 ডজন ছোটখাটো সংস্কারের সুপারিশ রাখা হয়েছে। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে আরপিওর কয়েকটা অনুচ্ছেদে কিছু সংশোধন এনে একটা প্রস্তাব আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি গত সোমবারে। সংবিধান অনুযায়ী 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আরপিওর 7, 12, 15, 25, 31, 36, 44, 84, 90, 91 অনুচ্ছেদ সহ বেশ কিছু ধারা উপধারায় সংযোজন বিয়োজন করার প্রস্তাব রাখা হয়েছে। কমিশন প্রস্তাব দিয়েছে, সংশোধন হবে কি হবে না এটা তো আমরা অ্যাডভান্স বলতে পারবো না। এর আগে বিদেয়ী কমিশন এই আইনটি সংস্কারের উদ্যোগী হলেও তা বেশিদূর এগোতে পারেনি। সামনে নির্বাচনকে আরও সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য রাজনৈতিক দলগুলোতে সুপারিশ প্রণয়ন করে তার ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের সামনে কর্মপন্থা নির্ধারণ করে থাকে। অবস্থা তপু, মাইটিভি, ঢাকা। 2 বছর বিরতির পর আজ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 4র্থ সংলাপে 2 দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন। এর আগে 2020 সালের 2রা নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে 3য় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল। র্যাব এয়ার উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল হোসেন এর দ্বিতীয় নামাজে জানাজা র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যাব সদর দপ্তরে মরদেহ এসে পৌঁছানোর পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র্যাব মহাপরিচালক এ সময় উপস্থিত ছিলেন। বাদ জোহর সেনা কেন্দ্রীয় মসজিদে 3য় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নব্বইয়ের পর থেকে দেশের সুশাসন বঞ্চিত মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে বনানীর জাতীয় পার্টি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জিএম কাদের বলেন, বর্তমান সরকারের ওপর আস্থা নেই জনগণের কথা চিন্তা না করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আর বিপিসির এই লাভের টাকা উন্নয়নের নামে লুটপাট করছে তারা। সরকার ব্যাংকগুলো থেকে লোন নিয়ে সেই অর্থ বিদেশে পাচার করে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। অ্যাম্বাসেডর নিজে বলেছেন, সরকার যদি চায়, যদি তাদের সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিং করে, একটা এগ্রিমেন্ট করে, তাহলে যে কোনো তথ্য সুইস ব্যাংকে যারা কারা টাকা নিয়ে গেছে, কত টাকা নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, সব তথ্য তারা দেয়। সরকারের সদিচ্ছা থাকলেই এই টাকাটা কার কাছ থেকে গেছে, কিভাবে গেছে, কেন গেছে, এগুলো বের করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফরা চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় এ হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িতদের শাস্তি নিশ্চিত করা দাবি জানানো হয়। গত পরশু কামরাঙ্গীর চরে একটি হাসপাতালের অনিয়ম নিয়ে নিউজ করতে গেলে তাদের ওপর হামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
জম্মু কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতের ৩ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। তবে এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের ২ সদস্য নিহত হয়েছে। রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড় জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশেপাশের এলাকায় আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা আত্মঘাতী দলের সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে উত্তর দিতে অস্বীকার করছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী যে কোনো মার্কিন নাগরিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তর দেয়া থেকে বিরত থাকতে পারেন। ট্রাম্প বলেন, তার পরিবার ব্যবসা সম্পর্কে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এজন্য তিনি উত্তর দেবেন না। বেটিং প্রতিষ্ঠান বেট উইনার এর অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। চুক্তি বাতিল না করলে দল থেকে বাদ পড়বেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন হুঁশিয়ারির পরপরই সাকিব বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি জানিয়েছেন। তবে বিসিবিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এশিয়া কাপে দলে সাকিবের থাকা নিয়ে আর কোনো সংশয় থাকলো না। বেশ কিছুদিন ধরেই ব্যাট উইনারের সাথে সাকিবের এই চুক্তি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এশিয়া কাপে সাকিবের দলে থাকা নিয়েই শঙ্কা তৈরি হয়। বিসিবির দেয়া চিঠির জবাব দিতে দেরি করায় এমন জটিলতা তৈরি হয়। আর এই কারণে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে দেরি হচ্ছে বিসিবির। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভেজাল ঔষধ উৎপাদন, বিক্রি, মজুত বা বিতরণের সঙ্গে জড়িত থাকলে 10 বছরের সাজা ও অর্থদণ্ডের বিধান রেখে ঔষধ আইন মন্ত্রিসভায় অনুমোদন। সুইস ব্যাংকে জমা করা বাংলাদেশিদের অর্থের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে হাইকোর্টের রুল। দেশের অর্থনীতি চাপে আছে বললেন ডক্টর দেবপ্রিয় ভট্ট। ডলারের কারণে দেশে ভোজ্য তেলের দাম কমানো সম্ভব হয়নি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানি তেলের মূল্য নিয়ে বুদ্ধিজীবীরা জনগণকে বিভ্রান্ত করছে, মন্তব্য তথ্যমন্ত্রী। সারা দেশে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু, উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। লঘুচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত, জলোচ্ছ্বাসের পূর্বাভাস আবহাওয়া অফিসের। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।